আচ্ছা, মোটামুটি লাস্ট যে দুইটা ক্লাস করছিলাম আমরা, ওই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, মোটামুটি আমরা হচ্ছে সিগন্যাল নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। বেসিক সিগন্যাল কি কি জিনিস এবং তাদের ডেফিনেশন বলি বা কিভাবে চিনবো এই সে হাবে যাবে। আজকে মূলত আমরা হচ্ছে সিস্টেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইটা শুরু করার আগে আর একটা আমাদের আসলে একটু দেখে আসার দরকার। সিগন্যালের আর একটা কনসেপ্ট আসলে একটু বাকি থেকে গেছে। যেহেতু এটা রিসেন্ট একটা পরীক্ষায় আসছিল, এটা আমি একটু বলে রাখি, মানে জাস্ট একটু জানাই রাখি, সংজ্ঞাটা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে অর্থগোনাল সিগন্যাল। এটা মনে হয় সম্ভবত বিসিপিসিএল বা কোনো একটা পরীক্ষাতে আসছিল। আচ্ছা, অর্থগোনাল সিগন্যাল আসলে কি? আহ এক বা মানে একটার সাথে তো তুলনা করা যাবে না, একের অধিক, দুই বা ততোধিক সিগন্যাল গুলাকে আমরা একসাথে অর্থগোনাল সিগন্যাল বলতে পারবো যদি দেখি যে আমাদের কোন একটা সার্টেন রেঞ্জের ভিতরে সিগন্যাল গুলার গুণফলের ইন্টিগ্রেশনটা হচ্ছে 0। তখনই আমরা বলতে পারবো যে এই সিগন্যাল পরস্পর পরস্পরের অর্থগোনাল সিগন্যাল। আচ্ছা, এটা তো গেল দুইটার জন্য। এখন অনেক সময় থাকতে পারে তিনটা। তাহলে তিনটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব? প্রথমে মনে করেন x1 x2 নিব, এন্ড অবশ্যই চেক করব এরকম। দেন x2 x3 নিব, চেক করব। দুইটার জন্য একটা চেক করলেই ওকে। আর তিনটার জন্য আমাকে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আসলে রিলেশন চেক করতে হবে। তার মানে প্রতি দুইটা দুইটার জন্য আমাদের এই কন্ডিশনটা আসলে পূরণ করতে হবে। যদি পূরণ করে তাহলে সেটাকে আমরা কি অর্থগোনাল বলবো, নাইলে হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে এটা অর্থগোনাল না। তো লাস্ট যে পরীক্ষাতে কোশ্চেনটা আসছিল, আমি সেই কোশ্চেনটা নিয়ে একটু দেখাই দিই, তাহলে জিনিসটা একদম মোটামুটি ক্লিয়ার হবে। এই ছোটখাটো সংজ্ঞাগুলা কিন্তু একটু জানা লাগবে, তার কারণ হচ্ছে ক্যালকুলেশন খুব একটা কঠিন না, ক্যালকুলেশন সহজ। বাট আপনি যদি ডেফিনেশন না জানেন তাহলে আসলে কি ক্যালকুলেশন করবেন সেটাই বোঝা মুশকিল, যে আসলে আমরা ক্যালকুলেশন করবোটা কি কি দিয়ে আসলে বুঝবো যে সিগন্যাল এরকম হচ্ছে না হচ্ছে। তাহলে দেখেন কোশ্চেনটা আমি একটু লিখি, তারপরে জাস্ট এটা একটু দেখাই দিই তাহলে হবে। কোশ্চেনটা ছিল এরকম, এক মিনিট।
এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের প্রশ্নে বলে দিছি, মানে এখানে কোশ্চেনে বলা ছিল যে 0 3 এই রেঞ্জের ভিতরে সিগন্যাল গুলো অর্থোগোনাল কিনা আমাদের আসলে দেখাইতে হবে। তো দেখেন আসলে এটা আমরা কিভাবে করতে পারি। তো বললাম যে সিগন্যাল গুলোকে অর্থোগোনাল তখনই আমরা বলতে পারবো যখন এই যে সার্টেন রেঞ্জের ভিতরে এদের ইন্টিগ্রেশন কি হবে, 0 হবে। তো আমাদের রেঞ্জ বলেই দিছে 0 থেকে 3। যদিও আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের 0 থেকে 3 এর বাইরে আসলে ইন্টিগ্রেশন করার কিছু নাই, কারণ সেখানে মান 0। যেমন দেখেন এই সিগন্যাল 3-এর পরে মান 0, 0-র আগে মান 0। এই সিগন্যালেরও 3-এর পরে মান 0, 0-র আগে মান 0। এই সিগন্যালেরও 3-এর পরে মান 0, 0-র আগে 0। সো এই রেঞ্জের বাইরে আমাকে ক্যালকুলেশন করার কোনো দরকারই পড়বে না, এমনিতেই তারা 0। তো আমরা এই রেঞ্জের ভিতরেই মূলত ইন্টিগ্রেশন করে দেখব যে এদের মান কি রকম আসে, দেন আমরা অ্যান্সার করবো যে সেটা অর্থোগোনাল হবে কিনা। তাহলে আমরা প্রথম কেস হ্যাঁ, একটা দেখি। প্রশ্ন। হ্যাঁ বলেন। 0 থেকে 2 পর্যন্ত 2 নম্বর যে সিগন্যালটা, হুম। 2 এর পরে তো 3 নাই, তাহলে 3 এর পরে 0 না, 2 এর পরের থেকে 0? 2-এর পরের থেকে 0 সেটা তো আমি দেখতেই পাচ্ছি, বাট আমি আপনাকে বললাম 3-এর পরে তো আর কিছু নাই, তার মানে আপনি 3-এর পরে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, এটা বুঝাতে বললাম। 2-এর পরে যে 0 সেটা আমরা ক্যালকুলেশন করার সময় করব আর কি। আমি জাস্ট একদম ম্যাক্সিমাম পজিটিভের কথা বলতেছি। কথা কি বুঝতে পারছেন? মানে ম্যাক্সিমাম পজিটিভ হচ্ছে 3 পর্যন্ত? 3, 3-এর বাইরে হিসাব করার কোনোই দরকার নাই, এইটা বোঝানোর জন্য আমি বললাম যে 3-এর পরে সব 0। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর নাই কিন্তু এর তো আছে, তার মানে একে তো 3 পর্যন্ত হিসাব করাই লাগবে আমাকে। কিন্তু 3 জনের ক্ষেত্রে যদি একবারে বলি যে 0-র আগে আর 3-এর পরে হিসাব করার কোনো প্রয়োজন নাই, সেটা সঠিক। কারণ 3 জনেরই দেখেন এর বাইরের রিজিয়নে সব 0। এজন্যই বলতেছি যে শুধুমাত্র আমরা এই রিজিয়নে ক্যালকুলেশন করলেই ওকে, বাইরের রিজন গুলো আমার টেস্ট করারই দরকার নাই অযথা, এমনিতেই মান 0 হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে x1 x2 করব। আচ্ছা, এগুলাকে আমরা বোঝার সুবিধার্থে y1 নাম দিয়ে দিলাম। মানে y1 বলতে আমি বুঝাচ্ছি যে 0 থেকে 3 x1 x2 ইকুয়াল 0 কিনা সেটা তো আমরা ক্যালকুলেশন করে দেখবো, আপাতত তো এই করা যাচ্ছে না। খেয়াল করে দেখেন 0 থেকে 3 এদের মান কি একই আছে? এর 0 থেকে 3 পর্যন্ত মান কিন্তু একই নাই। এখানে একরকম, এই রেঞ্জে একরকম, এই রেঞ্জে একরকম। এর তো 3 পর্যন্ত টোটাল মান নাইও। সো আমাকে 0 থেকে 3 এর ভিতরে এদের যা অবস্থা, সে অবস্থাতে ভেঙে ফেলতে হবে। আচ্ছা, এখানে ডিটি থাকবে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি। এখানে কি লিখছি এগুলাতে? না, এগুলা লিখতে হবে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, আমাকে কিন্তু ডিটি লিখে দিতে হবে। ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে ভেঙে ফেলা। এবার দেখেন ভাঙবো কি আকারে। 0 থেকে 1 একটা রেঞ্জ, 1 থেকে 2 আর একটা রেঞ্জ। এর ভিতরেও দেখেন দুইটা রেঞ্জে আমরা ভাঙতে পারি, সেটা হচ্ছে 0 থেকে 1, 1 থেকে 2। যদিও বোঝাই যাচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত যেই ভ্যালু, 1 থেকে 2 পর্যন্ত সেম ভ্যালু, তাতে তো সমস্যা নাই। যেহেতু এর আলাদা, আমাকে আলাদা আকারেই দেখাতে হবে। তাহলে আমি দুইটা রেঞ্জে ভাঙলাম, এটাকে দুইটা রেঞ্জে যদি ভাঙি কি হবে? একটা হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এবার মান বসাই দিই। 0 থেকে 1 পর্যন্ত x1 এর মান কত? 1/√2। তাহলে লিখে ফেলেন 1/√2 ইন্টু 0 থেকে 1 পর্যন্ত সেকেন্ডটার মান কত? 0 থেকে 1 পর্যন্ত সেকেন্ডটার মানও 1/√2 ডিটি প্লাস, দেন 1 থেকে 2 আবার মান বসাতে হবে। 1 থেকে 2 পর্যন্ত এর মান হচ্ছে -1/√2
আর এর তো বোঝাই যাচ্ছে যে 1 থেকে 2 ও কি সেম ভ্যালু, 1/√2। আর একটা ভ্যালু আছে যে তোমাকে 3 পর্যন্ত দেখাইতে হবে। এখন দেখেন 2 থেকে 3 পর্যন্ত এর ভ্যালু 0, 2 থেকে 3 পর্যন্ত এর ভ্যালু 0। তো 0 আর 0 গুণ করার তো আমার কোনো দরকার নাই, সো ওই রেঞ্জ আমাকে আর দেখানো লাগবে না, এতটুকু রেঞ্জ করলেই ওকে। এটা করলে হয় কত, 1/√2, 1/√2 করলে হাফ ডিটি প্লাস, এটা তো মাইনাস হয়ে যায় আর কি, আমি যদি মাইনাস করে দিই, এটা করলে কত হয়, মাইনাস হাফ ডিটি। ক্যালকুলেশন করেন, হাফ ডিটি কে ইন্টিগ্রেশন করলে হয় হাফ টি, হাফ কে বাইরে বের করে দিলাম, থাকে টি। তো এদের আপার লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট বসাইতে হবে, মাইনাস থাকলো, সেম এখানেও হাফ বাইরে বের করে দিলাম, এখানে থাকে টি, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। আমরা জানি যে মান কিভাবে বসাইতে হয়, হাফ টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, মাইনাস টি এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে টি এর জায়গায় বসাই দিলাম 1, মাইনাস টি এর জায়গায় বসাই দিলাম 0, মাইনাস এখানে লিখলাম হাফ, টি এর জায়গায় একবার আপার লিমিট বসাই দিব, মাইনাস টি এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাই দিব। তাহলে এখানে থাকে হাফ মাইনাস, এটা তো 1, 1 আর হাফ গুণ করলে হয় হাফ, তার মানে 0। তার মানে আমরা বলতে পারি যে x1 এবং x2 এরা আসলে যেহেতু 0 চলে আসছে, তার মানে এই রিজিওনে x1 এবং x2 হচ্ছে অর্থগোনাল। এবার আমরা সেকেন্ড দেখব। এটা ধরলাম y2। দেখি লিমিট ভাগ করি এবার 2 আর 3 নাম্বার। 2 আর 3 কে যদি ভাগ করি, দেখেন 0 থেকে 2 এর ভ্যালু হচ্ছে 1/√2, 0 থেকে 2 এর ভ্যালু কত, 0। তাহলে 1/√2 আর 0 যদি গুণ করি কত হয়, 0। সেম ভাবে এর 2 থেকে 3 পর্যন্ত ভ্যালু 0, এর 2 থেকে ভ্যালু যাই থাক না কেন গুণফল 0। তখন আলটিমেটলি এটার লেখা টেখারও দরকার পড়তেছে না, আমি একবারে বসাই দেবো কত, 0। অতএব x2 and x3 আর অর্থগোনাল। 3 নাম্বার হচ্ছে y3। এবার দেখেন 3 আর 1-এর ভেতরে, 3 আর 1-এর ভেতরে 0 থেকে 2 পর্যন্ত এর ভ্যালু যাই হোক না কেন, 0 থেকে 2 পর্যন্ত এর ভ্যালু 0। তাহলে 0-র সাথে আমি যাই গুণ করি না কেন, মান 0ই হবে, ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আবার এর 2 থেকে 3 পর্যন্ত যদিও ভ্যালু আছে, কিন্তু এর আবার 2 থেকে 3 পর্যন্ত ভ্যালু নাই, ফলে এদের গুণফলও কত, 0। তার মানে এটাকেও আমি একবারে বলে দিতে পারি যে এর আউটপুট হবে 0। তার মানে x3 and x1 অর্থগোনাল। তাহলে আমরা বলতে পারি যে অতএব x1t, x2t, আচ্ছা এটা কি বুঝতে পারছেন? একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। এই যে আপনি যেখান থেকে 0 থেকে 1 ধরছেন, হুম। সেকেন্ড সিগন্যালের হ্যাঁ বলেন। সেকেন্ড সিগন্যালের যেখান থেকে 0 থেকে 1 ধরছেন, যদি 0 থেকে 1 না ধরে যদি 0 থেকে 2 পর্যন্ত ডাইরেক্ট ধরে পড়ি, তাহলে কি 0 আসবে?
জিরো থেকে 2 পর্যন্ত ডাইরেক্ট। 0 থেকে 2 পর্যন্ত আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এর 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু সেম না, তাই আমাকে যখন x1 আর x2 গুণ করতে হবে, রেঞ্জ কমন নিয়ে গুণ করতে হবে। কমন রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, 1 থেকে 2। সেকেন্ডটার সাথে যখন আবার করতেছি তখন কিন্তু আর 0 থেকে 1, 1 থেকে 2 এসব করতেছি না। কেন? কারণ এই দুইজনের ভিতরে 0 থেকে 2 পর্যন্ত কমন আছে। কারণ এর 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু চেঞ্জ হয় নাই, এরও 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু চেঞ্জ হয় নাই। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাই। কিন্তু এর আবার 0 থেকে 2 নাই। কেন? কারণ এই যে মাঝখানে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এই কারণে যখন 1 এর সাথে 2 করতেছি, আমাকে যেই পর্যন্ত ভ্যালু সেম আছে ওই পর্যন্তকে নিয়ে আমাদের আলাদা আলাদা লিমিট বানাই ফেলতে হবে। ক্লিয়ার? জি ভাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অর্থগোনালিটি চেক। যদি প্রশ্নে আসে তাহলে জাস্ট এই নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দুটা সিগন্যালের গুণ করে দেখবেন, ইন্টিগ্রেশন করে দেখবেন যে সেটা জিরো আসতেছে, এখানে আসলে অর্থগোনাল, নাইলে বলবেন যে সেটা অর্থগোনাল না, শেষ। গ্রাফিক্যাল আসলে তো গ্রাফিক্যাল, যদি ইকুয়েশন দিয়ে দেয় সেম লজিক। ইন্টিগ্রেশনের বেসিক সূত্র তো অবশ্যই জানা থাকা লাগবেই, তবে খুব বেশি ডিপ সূত্র লাগবে না, কয়েকটা মৌলিক সূত্র জানলে ওকে। যেমন হচ্ছে x⁴n এর সূত্রটা জানা লাগবে মাস্ট। এই জিনিসগুলা কিন্তু আমাদের সবসময় লাগবে। x⁴n+1 /n+1 সাথে c, লিমিট থাকলে তো আর এই c এর কোনো কাজ নাই। সাইন কজেরটা লাগবে, এটা মোটামুটি আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তো এটা হচ্ছে cos x dx করলে আসে sin x। লিমিট ছাড়া c দিতে হয়, এটা না দিলেও ওকে যদি আমরা লিমিট থাকে। sin x dx করলে হয় হচ্ছে মাইনাস cos x। এই মোটামুটি কয়েকটা ঘুরে ফিরে কয়েকটা সূত্র জানলে ওকে, এর বাইরে না হলেও কোনো সমস্যা নেই। এগুলো একটু মুখস্থ করে নেবেন অবশ্যই। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একই কনসেপ্ট, মানে এক কথায় কমন জিনিসগুলো আমাদের জানা লাগবে। ওকে, এবার আসি ভাই আমরা হচ্ছে হ্যাঁ বলেন। যদি কোনো যদি কোনো একটা জিরো না আসে ইন্টিগ্রেশন করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা আহ জিরো যাদের আসতেছে তাদের অর্থগোনাল বলবো, কিন্তু তিনটা সিগন্যালকে একত্রে আর অর্থগোনাল বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন কথার জি। কথা, এইটা তো জিরো চলে আসছে, বলে দিলাম যে x1 আর x2 হচ্ছে অর্থগোনাল, কিন্তু দেখলাম x2 আর x3 গুণ করে জিরো আসে নাই, তাহলে অবশ্যই x2 আর x3 কি অর্থগোনাল না? আবার এটা মনে করেন জিরো চলে আসছে, তার মানে এরা কিছু রেঞ্জে, মানে যেমন ধরেন কথা কথা 1 আর 2 অর্থগোনাল, 2 আর 3 অর্থগোনাল না, 3 আর 1 আবার অর্থগোনাল, অথবা যে কোনো কম্বিনেশন হতে পারে। একটাও যদি অর্থগোনালিটি না শো করে, অথবা আমরা দেখতেছি অর্থগোনাল না, তাহলে আমরা লাস্টের যে লেখাটা লিখলাম যে x1 x2 x3 আর অর্থগোনাল, আমরা ওইখানে লিখে দেবো যে আর নট অর্থগোনাল। বুঝতে পারছেন? জি ভাই। তিন তিনটা সিগন্যালে অর্থগোনাল তখনই হবে যখন তিনজনাই ওই যে দুইটা দুইটা করে অর্থগোনালিটি শো করবে। সিম্পল এটা। মানে অর্থগোনালিটি জিনিসটা আর একটু যদি সহজে বলি, বিষয়টা হচ্ছে আমরা তিনজনকেই একটা গ্রাফে লিখবো। মানে এরা কি তিনজন আলাদা আলাদা গ্রাফে আছে না, তিনজনকেই একটা গ্রাফে লিখবো বা একটা গ্রাফে নিব, নিয়ে যদি দেখি এদের ভিতরে কোনো ওভারল্যাপিং নাই, সেটাকে বলা যায় যে হচ্ছে অর্থগোনাল না। কিন্তু এই যে এখানে দেখেন ওভারল্যাপিং জিনিসটা কিন্তু আছে, যেমন এর সাথে এর একটা ওভারল্যাপিংই হবে, 0 থেকে 2 পর্যন্ত দেখেন এটা আসতেছে। আবার এর সাথে এর ওভারল্যাপিং নাই। আচ্ছা না, এক মিনিট, 0 থেকে 2 আসলে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, ওইভাবে হয়তো বেশি জটিল হয়ে যাবে, এইভাবে মনে রাখুন। ওইটা করতে গেলে হয়তো আরো কিছু জিনিসপত্র দেখা লাগবে। আপাতত এইটুকু মনে রাখেন, তাইলেই হবে, এক্সট্রা আর কিছু লাগবে না। আচ্ছা, এবার আমরা সিস্টেমে কিছু বেসিক সিস্টেম, এগুলাও সেম লজিক।
কিছু হয়তো ছোটখাটো বিষয় দিয়ে আপনাকে জানতে চাইতে পারে যে এই সিস্টেম গুলা এটা ফলো করতেছে কিনা ওইটা ফলো করতেছে কিনা। তো এটার জন্য একই জিনিস আমাদের সংজ্ঞা জানা লাগবে। প্রথম যে সিগন্যালটা আমরা দেখবো, মানে প্রথম যে সিস্টেমটা আমরা দেখবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাটিক ডায়াগ্রাম। কিছু বই ভেদে এই সিগন্যালটাকে বলা হয়ে থাকে মেমোরি লেস, আর এইটা হচ্ছে উইথ মেমোরি। আমরা মনে রাখবো কিভাবে? স্ট্যাটিক অনলি প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। জিনিসটা আসলে প্রেজেন্ট ইনপুট পাস্ট ইনপুট কি? মনে করেন আমি বলতেছি ওয়াই অফ টি ইকুয়াল এক্স অফ টি। সিম্পল, মানে খুব বেশি জটিল টপিক করলাম না। এখানে এক্স অফ টিটা হচ্ছে আমার ইনপুট, ওয়াই অফ টিটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, এটাকে একটু লিখে রাখি যে কে ডিপেন্ড করতেছে। স্ট্যাটিক তখন হবে যখন আউটপুট অনলি প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। প্রেজেন্ট ইনপুট পাস্ট বা ফিউচার কিভাবে বুঝবো? একদম সহজে বলি, খুব বেশি ডিপ সংজ্ঞা টঙ্গার আমার দরকার নাই। টি -5, টি, টি+5, তিনটা কেস। এই তিনটা কেস এরকম ভাবে পড়লেই চলবে। টি-5, এই মাইনাস বলতেই আমরা বুঝবো হচ্ছে পাস্ট ইনপুট, কারণ এই যে টি এর ভ্যালু যদি আমি 0 বসাই, ভিতরে থাকতেছে কত? -5। তার মানে 0 থেকে লেফট সাইডে, তো এইটা আসলে বোঝাবে যে পাস্ট ইনপুট বা আউটপুটটা তখন পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে। এক্স অফ টি মানে বরাবর আমি যা দেবো তাই। টি=5 বসালে তো 5ই থাকলো, 6 বসালে 6, মানে প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, এটা বোঝাচ্ছে। সেম ভাবে এটা দেখেন, আপনি 0 বসালে এটা কি হয়ে যাবে? এক্স অফ 5, মানে ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। সো এক্স অফ, এই যে টি মাইনাস থাকলে সেটা পাস্ট, একদম এক্সাক্ট টি থাকলে সেটা প্রেজেন্ট, আর যদি প্লাস আকারে থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার। আমি এটা একটু লিখে রাখি যে এটা হচ্ছে আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে স্ট্যাটিক সিস্টেম আমি কাকে বলতেছি? যে সিস্টেমে আমি দেখতে পাবো যে আমার যে আউটপুটটা আছে অনলি প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, অন্য কোনো ইনপুটের উপরে না, শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, সেই সিস্টেমটাকে আমি বলবো হচ্ছে স্ট্যাটিক সিস্টেম অথবা মেমোরি লেস সিস্টেম। যদি দেখি যে আমার ইনপুটটা পাস্ট বা ফিউচারের উপর ডিপেন্ড করতেছে, তখন আসলে বলবো যে সেটা আসলে স্ট্যাটিক না, বরং ডাইনামিক সিস্টেম। কিরকম হইতে পারে জিনিসটা? আমি একটা এক্সাম্পল দিলাম এরকম, যে ওয়াই অফ টি এইটা সমান হচ্ছে 5x+3। আচ্ছা, এইভাবে দিলে তো একই যোগ আকারে লেখা আছে, এইভাবেই থাক। তাহলে দেখেন এইখানে আমাদের যে আউটপুটটা আছে সেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। এটা তো অ্যাম্পলিটিউড, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের আউটপুটটা ইনপুটের আসলে 5 গুণ হবে। অ্যাম্পলিটিউড আসলে টাইমের উপর কোনো ওর কোনো ইফেক্ট নাই। তাহলে এইটা শুধুমাত্র কি প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। তো এই সিস্টেমটাকে আমি বলে ফেলতে পারি স্ট্যাটিক সিস্টেম।
আর একটা মনে করেন আমাকে দিল এইরকম, যে ওয়াই অফ টি এটা সমান হচ্ছে 5x এক্স অফ টি প্লাস 3x অফ টি মাইনাস 3 প্লাস 4x অফ, আচ্ছা এরকমই থাক। তাহলে এইটা হচ্ছে আমার প্রেজেন্ট, এইটা আবার কি পাস্ট। কিন্তু বলছিলাম স্ট্যাটিক সিস্টেম শুধুমাত্র প্রেজেন্টের উপর ডিপেন্ড হইতে হবে, পাস্ট বা ফিউচারের উপর ডিপেন্ড হওয়া যাবে না। যেহেতু দেখতেছি এই সিস্টেমটা প্রেজেন্টের উপর ডিপেন্ড ঠিক আছে, কিন্তু কিছু অংশ পাস্টের উপরও ডিপেন্ড, ফলে এই সিস্টেমটাকে আমাকে বলে দিতে হবে ডাইনামিক সিস্টেম। মানে পাস্ট ফিউচারের কিছু একটা থাকলেই সেটা কি হয়ে যাবে, ডাইনামিক হয়ে যাবে। আর পাস্ট ফিউচার যদি মিক্স থাকে তাহলে তো অবশ্যই সেটা মাস্ট ডাইনামিক। মানে ধরেন এরকম আছে, ওয়াই অফ টি সমান 5x অফ টি প্লাস এক্স অফ টি মাইনাস 4 প্লাস এক্স অফ টি প্লাস 5। এই পাস্ট আছে, ফিউচার আছে, আর দেখার দরকার নেই, যে কোনো একটা থাকলেই আমরা বলে দেবো সেটা কি ডাইনামিক। আচ্ছা, এটা কি ক্লিয়ার? কমন আর একটা হচ্ছে কজাল সিস্টেম, নন কজাল সিস্টেম। কজাল সিস্টেমটা মনে রাখলেই চলতেছে, নন কজাল এমনি পারা যাবে। কজাল সিস্টেম তাহলে আমরা কি মনে রাখবো, যে কজাল সিস্টেমে যদি কোথাও দেখি যে ফিউচার আছে, তাহলেই মানে এক কথায় কোনো সিস্টেমে কোথাও যদি দেখি যে ফিউচার আছে, তাহলে সেটা হয়ে যাবে নন কজাল সিস্টেম। আর যদি দেখি যে ফিউচার নাই, তাহলে সেটা হচ্ছে কজাল সিস্টেম। পাস্ট থাকতে পারে, প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ফিউচার থাকা যাবে না। আমরা দু একটা এক্সাম্পল দেখে জিনিসটা তাহলে বোঝা যাবে। মনে করেন আমাকে এরকম দিয়ে দিল যে ওয়াই অফ টি সমান এক্স অফ টি প্লাস এক্স অফ টি মাইনাস 5, এরকম ধরেন দেওয়া আছে, অথবা আরো দিলাম এক্স অফ টি মাইনাস 4। তাহলে দেখেন প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট আছে, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কজাল সিস্টেম। কেন? কারণ এখানে কোনো ফিউচার নাই। যখনই দেখবো যে ফিউচার আছে, তখনই সেটা হয়ে যাবে নন কজাল সিস্টেম। তাহলে ওয়াই অফ টি এটা সমান যদি আমি দেখি, ধরেন এক্স অফ টি প্লাস এক্স অফ টি মাইনাস 5 প্লাস এক্স অফ টি মাইনাস 4 প্লাস এক্স অফ টি প্লাস 3। এই যে যখনই দেখতেছি প্রেজেন্ট ওকে, পাস্ট ওকে, পাস্ট ওকে, এই যে একটা ফিউচার চলে আসছে, যখনই এরকম ফিউচার মানে একটাও যদি ফিউচার থাকে, আমার বলে দিতে হবে এটা হচ্ছে নন কজাল সিস্টেম। প্রশ্ন যদি আসে কিরকম আসতে পারে, আপনাকে একটা ইকুয়েশন এরকম দিয়ে বলে দিতে পারে যে নিচের সিস্টেমটা কজাল সিস্টেম কিনা, বা মেমোরিলেস সিস্টেম কিনা, বা ওই যে আপনার স্ট্যাটিক নাকি ডাইনামিক, এরকম কোশ্চেন চাইতে পারে। জাস্ট সংজ্ঞা দেখে আপনি অ্যান্সার করে দিবেন যে আমরা যেহেতু এখানে ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে আউটপুট, মানে এটার উপরে, সো আমরা এটা হচ্ছে নন কজাল সিস্টেম। অথবা এখানে আউটপুটটা
প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, কোনো ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে না, ফলে এটা কজেল সিস্টেম। অথবা এত ব্যাখ্যা ট্যাখ্যা না দিয়ে শুধু লিখে দিলেও ডিপেন্ড করতেছে কিরকম টাইপের কোশ্চেন আসতেছে তার উপর। কিন্তু সংজ্ঞাগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে কোনটা আসলে প্রেজেন্ট, কোনটা পাস্ট, এরকম বিষয়। আচ্ছা, ফিউচার আর একটা জিনিস আমি একটু দেখাই। মাথার ভিতরে অনেক সময় এরকম থাকতে পারে যে ফিউচার সবসময় যোগই হয় কিনা। ফিউচার কিন্তু যোগ না হয়ে অন্যভাবেও হইতে পারে। যেমন ধরেন, এরকম দিলাম, টি এর ভ্যালু জিরোর জন্য এটা জিরো, এক্স অফ জিরো প্রেজেন্ট। জিরো বসাচ্ছি জিরো, জিরো বসাচ্ছি জিরো, তাহলে এটা কি প্রেজেন্ট হয়ে গেল, কোনো সমস্যা না। কিন্তু টি এর ভ্যালু যখনই ওয়ান বসাবো, এ ঠিকই প্রেজেন্ট থাকতেছে, কারণ দেখেন ওয়ান বসালে এক্স অফ ওয়ান প্রেজেন্ট। কিন্তু এ কি আর ওয়ান থাকছে, এ তো থ্রি হয়ে যাচ্ছে, এক্স অফ থ্রি। এর মান কিন্তু থ্রি না, বাট আমি বলতেছি এটা এক্স অফ ওয়ানই থাকতেছে, এটা কিন্তু এক্স অফ থ্রি হয়ে যাচ্ছে। ফলে এ জিরোর জন্য প্রেজেন্ট বিহেভ করলেও বাকি সব ভ্যালুর জন্য কিন্তু আর প্রেজেন্ট বিহেভ করতেছে না। ফলে এইটাকে কিন্তু আলটিমেটলি আমরা ফিউচারের, এর ভিতরে একটা ফিউচারের গুণ আছে। ফলে যেহেতু দেখতেছি আউটপুটটা কোনো না কোনো একটা ভ্যালুর ক্ষেত্রে ফিউচারের উপর ডিপেন্ড করতেছে, ফলে এটাকে আমার বলে দিতে হবে নন কজন সিস্টেম। এইগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। টাইম ইনভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েন্ট, তার মানে সময়ের সাথে সাথে সিগন্যালটা আসলে ভ্যারি করতেছে কিনা, টাইমের উপরে এটা করতেছে কিনা, সেটা আমাদের কিন্তু চেক করে দেখাইতে হবে যে সিস্টেমটা আসলে টাইম ইনভ্যারিয়েন্ট নাকি ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট মানে পরিবর্তনশীল বোঝাচ্ছে, ইনভ্যারিয়েন্ট মানে আসলে যেটা পরিবর্তন হয় না। তাহলে এটা আমরা দুইটা টেস্ট করতে পারি, মানে এক কথায় দুই ভাবে জিনিসটাকে আমরা করতে পারি। ধরেন আমি একটা সিগন্যাল নিলাম এক্স অফ টি, সেইটা আমি একটা সিস্টেমে ইনপুট দিলাম। আমার একটা সিস্টেম জেনারেট করা আছে, সেই সিস্টেমে আমি ইনপুট দিলাম। ইনপুট দিলে কি হবে, এই সিস্টেম অবশ্যই কি আমাকে একটা আউটপুট বের করে দিবে। সেই আউটপুটটাকে আমি ধরেন বলতেছি ওয়াই অফ, যেটা আমি এর আগে সবগুলো এক্সাম্পলে তাই বুঝাইছি। এক্স অফ টি আসলে ইনপুট দিলে আমাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে ওয়াই অফ। এই ওয়াই অফ টি কে আমি একটা সার্টেন টাইম ডিলে করাচ্ছি। কি পরিমাণ, টি নট পরিমাণ টাইম ডিলে করাচ্ছি। ডিলে করালে আমাকে একটা আউটপুট দিল, যেহেতু আমি বলছি টি নট পরিমাণ ডিলে করাচ্ছি, তাহলে আউটপুটের ক্ষেত্রেও টাইমটা কি ডিলে আকারে পাবো, টি পরিমাণ, টি নট পরিমাণ ডিলে আকারে পাবো। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। কি করলাম, প্রথমে সিস্টেমে ইনপুট দিলাম, পরে টাইম ডিলে করায় আউটপুট পেলাম। এই বক্সটা আমি এখন ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ আর একটা কেসে আমি প্রথমেই টাইম ডিলে করাই নেব। করে নিলে কি হবে, এইটার টাইম দিলে টি নট পরিমাণ, মানে এখানে আমি কিন্তু পাবো হচ্ছে এক্স অফ টি মাইনাস টি নট। এরপরে এইটাকে আমি কোথায় ইনপুট দিব, এই যে আমাদের সিস্টেমটা তৈরি হয়ে আছে সেই সিস্টেমে ইনপুট দিব। দিলে এই সিস্টেম আমাকে একটা আউটপুট দিবে, ধরে নিলাম সেই আউটপুটটা হচ্ছে ওয়াই প্রাইম অফ টি। এখন আমি এইটা এবং এইটা তুলনা করে দেখব যে এরা সমান কিনা। যদি দেখি ওয়াই প্রাইম অফ টি সমান ওয়াই অফ টি মাইনাস টি নট, তাহলে সেই সিস্টেমটাকে আমরা আসলে কি বলবো, যে এই সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। মানে আমাদের এই
সিগন্যালটা টাইমের সাথে সাথে আসলে ভ্যারিয়েন্ট না। তাহলে আমরা এখানে লিখে রাখি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর যদি দেখি যে এই দুইটা জিনিস আলাদা হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এই সিম্পল জিনিস। এখন দেখেন আমরা যদি একটা ছোটখাটো এক্সাম্পল দিয়ে করি, জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কি বোঝাচ্ছে, যে এটা কিভাবে চেক করতে হবে। মনে করেন আপনাকে একটা ইয়ে দিছে এরকম, y অফ টি সমান এক্স অফ টি, এইটা দেওয়া আছে, দিয়ে প্রশ্ন করতেছে যে আসলে চেক করো সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট। তাহলে প্রথমে আসলে আমরা এটা দুই ভাবে করতে পারি। এক, টাইম আমার ডিলে করাইতে হবে। দেখেন আমাদের দুইটা কেস, আগে সিস্টেমে দিব তারপর ডিলে করাবো। সেকেন্ড কেস হচ্ছে আগে ডিলে করাবো পরে সিস্টেমে দিব। তাহলে আমি সেকেন্ড কেসটা যদি করি এইভাবে, যে আমরা প্রথম এইভাবেই করব, যে যেখানে টি আছে সেখানে আমরা টি মাইনাস টি নট করবো, কারণ ওই যে ডিলে করাইলে টি নট পরিমাণ ডিলে করাইলে কি টি মাইনাস টি নট হয়। এন্ড অরিজিনাল যে সিগন্যালটা আছে, মানে যে ইকুয়েশনটা, সেখানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি এখন টি মাইনাস টি নট বসাই দেবো। এন্ড ধরেন সেটাকে আমরা ওয়াই ওয়ান অফ টি নামকরণ করতেছি। তাহলে ওয়াই ওয়ান অফ টি জিনিসটা কি হবে, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে এখন আমাকে টি মাইনাস টি নট বসাই দিতে হবে। তাহলে কত হয়, এক্স অফ টু, টি এর জায়গায় টি মাইনাস টি নট বসাই দেবো। তাহলে কত থাকে, এক্স অফ টু টি মাইনাস, এটা গেল হচ্ছে সেকেন্ড কেস। ফার্স্ট কেস কি বলতেছি, ফার্স্ট কেস মানে হচ্ছে আগে সিস্টেমে দিব তারপরে হচ্ছে আমার টাইম ডিলে করাবো। এখানে কিন্তু আমি একবারে হচ্ছে টাইম ডিলের ইয়েটা দেখাই দিচ্ছি। আর ওইটাকে আমরা একটু সহজভাবে কিভাবে করতে পারি, যে বক্স আকারে করতে গেলে প্রবলেম হবে, অনেক সময় হয়তো ভুল হয়ে যাইতে পারে। তাই আমরা একটা কাজ করতে পারি, যে এটাকে একটু অন্যভাবে মনে রাখতে পারি, যে বক্স আকারে না দেখে আমি হচ্ছে এইভাবে মনে রাখতাম, যে এক একটা কেস কি করব, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি টি মাইনাস টি নট বসাবো, এবং ধরলাম যে ওইটার নাম হচ্ছে ওয়াই ওয়ান অথবা ওয়াই ওয়ান, যে কোনো একটা বললাম। আর একটা কেস বলতেছি, এই যে এখানে, এখানে কি করতেছে, প্রথমে ইনপুটকে ডিলে করালাম, তারপরে সিস্টেমে ইনপুট দিলাম। এই সিস্টেমের বিষয়টা একটু ভালোভাবে বুঝেন। এই সিস্টেমের বিষয়টাকে, এটা একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে। সিস্টেমের বিষয় বলতেছে এই সিস্টেমটা এমন একটা জিনিস যে আউটপুটের ক্ষেত্রে কি করতেছে, টি যেখানে আছে সেইখানে আসলে দুই গুণ করে দিচ্ছে। এটা ভালো করে বুঝেন, টি নট এটা কিন্তু আসলে টি না, টি নট হচ্ছে একটা ফিক্সড জিনিস। যেমন প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম যে টি মানে ভ্যারিয়েবল জিনিস। যেমন এটা 0 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে। বাট টি নট একটা ফিক্সড জিনিস। যেমন টি নট যদি একবার লিখি 5, ও সারা জীবনের জন্য 5ই থেকে যাবে, টি নট বারবার চেঞ্জ হবে না। একই ম্যাথের ক্ষেত্রে টি নট কিন্তু আর একবার 5 একবার 4 এরকম হবে না। একই ম্যাথের জন্য টি নটের ভ্যালু একটাই। তার মানে আমি যে টি এর কথা বলতেছি, এই টি এর সাথে দুই গুণ হবে। টি নট কিন্তু আরো
ফিক্সড জিনিস, ও ফিক্সড আকারেই থাকবে। তাহলে আমি যদি এরকম ইনপুট ডিলের কথা বলি যে ইনপুট হচ্ছে এক্স অফ টি মাইনাস টি নট হলো, তাহলে এই ক্ষেত্রে আমার ওয়াই টু অফ টি কত হবে? এক্স অফ সিস্টেম, এই যে ডিলে করালাম, এবার হচ্ছে সিস্টেমে দিচ্ছি। সিস্টেম কি করতেছে? সিস্টেম শুধুমাত্র টি এর সাথে 2 গুণ করতেছে। টি যেখানে আছে, ভ্যারিয়েবল টি যেখানে আছে তার সাথে 2 গুণ করে দিচ্ছে। তাহলে এই যে এই জায়গার ভেতরে এ তো টি না, ও তো টি নট, ও কি করবে? শুধুমাত্র টি এর সাথে 2 গুণ করে দিবে। তাহলে এইটা হয়ে যাবে এক্স অফ টু টি মাইনাস টি। এইটা একটু মনে হয় ঝামেলা ঝামেলা লাগতে পারে, এই অংশটুকু সবাই বুঝতে পারছেন কিনা বলেন, নাহলে আমি আরেকবার বলবো। ভাই, হ্যাঁ বলেন। এখানে 2 নাম্বার লাইনে 2t - 2t0 হবে। 2 নাম্বার বলতে এইটা, না কোনটার কথা বলছেন? না ভাই, শুরু থেকে, প্রথম থেকে 2 নাম্বার লাইন। প্রথম বলতে কোনটার কথা বলতেছেন? 3 নাম্বার লাইন, এখন 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে দেখেন টু টি এইটা, হ্যাঁ। মাইনাস আচ্ছা আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ এটা দুই তো 2 জনের সাথে গুণ হচ্ছে, এটা হচ্ছে টু টি মাইনাস টু টি নট। এই জিনিসটা কি বুঝতে পারছেন? মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, আমরা যদি বলি যে এখানে কি করলাম, এক্স অফ টি কে প্রথমে ডিলে করালাম, ডিলে করানোর ফলে এটা এক্স অফ টি মাইনাস টি নট হয়ে গেল। দেন ওইটাকে আমরা সিস্টেমে ইনপুট দিলাম, এই সিস্টেম আসলে আমাকে এইটা আউটপুট দিল। কেন? কারণ আমি দেখতেছি সিস্টেমের বিষয়টাই এরকম, যেখানে টি থাকবে সেখানে 2 গুণ হবে। যেহেতু টি নট একটা ফিক্সড জিনিস, ওর সাথে আর 2 গুণ হবে না। তাহলে আমি ওয়াই ওয়ান টি পেয়ে গেছি, ওয়াই টু টি পেয়ে গেছি। এখন কাজ কি? চেক করা যে দুইটা সমান কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি ওয়াই ওয়ান এবং ওয়াই টু কি সমান না। যেহেতু সমান না, আমি বলে দিতে পারি যে এই সিস্টেমটা আসলে কি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, সরি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। ইনভ্যারিয়েন্ট হলে তো সমান হইতো, আলাদা হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে এটা পরিবর্তনশীল। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। বুঝতে পারছেন? আরেকটা এক্সাম্পল দেখি, এটা নিয়ে একটু ঝামেলা ঝামেলা থাকতে পারে, এই জন্য এটা আমি একটু আলাদা আলাদা করে বলি। ধরেন আমাকে দিয়ে দিল ওয়াই অফ টি সমান এক্স অফ টি প্লাস। তাহলে প্রথম কেস হচ্ছে আমি একটা সিস্টেমে এক্স অফ টি ইনপুট দিব, সিস্টেম আমাকে কি আউটপুট দিবে? এই যে যেটা আছে সেটা, 2x অফ t প্লাস 3 আউটপুট দিবে। এন্ড এইটাকে আমি আবার কি করাবো? ডিলে করাবো। তাহলে এ আমাকে কি দেবে? 2x অফ t - t0 প্লাস 3। শুধুমাত্র টি টাই টি নট পরিমাণ দিলে হবে, এখানে তো টি টার্ম নাই, ও আর দিলে কিভাবে হবে? তাহলে জাস্ট এরকমই পড়ে গেল। এইটাকে আমি বলে দিচ্ছি ওয়াই ওয়ান। সেকেন্ড কেস, সেটা হচ্ছে এক্স অফ টি কে আগে ডিলে করাবো টি নট পরিমাণ, তাহলে কি পাই? পাই এক্স টি মাইনাস টি নট। এটাকে সিস্টেমের ভেতরে দিই।
এ একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে ওয়াই টু অফ। এই ওয়াই টু অফ টিটাই আমরা একটু দেখি, সিস্টেমের নেচারটা একটু দেখি। সিস্টেমের নেচার কি বলতেছে, যা দেব, এটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের নেচারটা একটু ভালো করে বুঝেন, যে আমি সিস্টেমে যা ইনপুট দেব এর সাথে 2 গুণ হবে, এই পুরো জিনিসটার সাথে 3 যোগ করে দিতে হবে। আবার বলি, সিস্টেমে যা দিব এই জিনিসটাই থাকবে, জাস্ট এর সাথে 2 গুণ হবে, আর এই পুরো জিনিসটার সাথে 3 যোগ হবে। এই হচ্ছে সিস্টেম। সিস্টেমে আমি এইটা দিছি, তাহলে এই জিনিসটাই থাকবে। ভালো করে বুঝেন কনসেপ্টটা, সিস্টেমে যা দিব এই জিনিসটাই থাকবে, এর সাথে 2 গুণ হবে, আর এই পুরো জিনিসটার সাথে 3 যোগ হবে। এটুকু কি বুঝতে পারছেন? তাহলে সিস্টেমের কিন্তু এই বৈশিষ্ট্যটুকু আমাদের বুঝতে হবে। আচ্ছা ওয়েট, এটাকে আমরা টাইম ইনভ্যারিয়েন্ট লিখছি। আমি ওরা লিখে বলছিলাম ঠিক ভ্যারিয়েন্ট, কিন্তু লিখে ফেলছি invariant। এটা তো টাইম ভ্যারিয়েন্ট। কেন? কারণ এই যে সমান হয়, সমান হইলে দেন আমরা টাইম ইনভ্যারিয়েন্ট। এটা তো পরিবর্তনশীল, এই জন্য এটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম হবে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের অবস্থা। এবার দুইটার সাথে একটু মেলাই দেখেন, ওয়াই ওয়ান অফ টি যা কথা, ওয়াই টু অফ টিও তাই কথা। তাহলে আমরা বলতে পারি এটা একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর একটা এক্সাম্পল একটু দেখি। ফার্স্ট কেস হচ্ছে, আমি ইনপুট দিব সিস্টেমে, কি আউটপুট দেবে এটাই আউটপুট দেবে, খুব স্বাভাবিক জিনিস। দেন এটাকে ডিলে করাবো, কি পরিমাণ টি নট করে আমাকে আউটপুট দেবে ওয়াই ওয়ান অফ টি। ওয়াই ওয়ান অফ টি জিনিসটা কি, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি টি মাইনাস টি নট বসাই দেবো, শেষ। 2x² টি মাইনাস টি নট, টি এক্স অফ টি মাইনাস টি প্লাস, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি মাইনাস টি নট বসাই দেবো। সেকেন্ড কেস, প্রথমে এক্স অফ টি কে ডিলে করাতে হবে, টি নট পরিমাণ। আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো টি মাইনাস টি নট। দেন একে আমি সিস্টেমে ইনপুট দিব, এ আমাকে একটা আউটপুট দিবে। এই যে আউটপুটটা পাচ্ছি, এটা আবার আমাকে নেচারটা বুঝতে হবে। ভালো করে বুঝি আমরা নেচারটা কি। সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস, ওকে যা ইনপুট দেব সেইটার স্কোয়ারের সাথে 2 গুণ হবে, প্লাস সেটাই বসে যাবে তার সাথে 3 গুণ হবে। সিস্টেমে যা দেব সেইটার স্কোয়ার হবে, তার সাথে 2 গুণ হবে, এখানে প্লাস বসাবো, সেইটাই বসে যাবে তার সাথে 3 গুণ হবে। এই যে আমি এই সেকেন্ড কেসটা যেভাবে যেভাবে বলতেছি, এই কনসেপ্টটা কি বুঝতেছেন? এটা কিন্তু বোঝা খুব জরুরি, মানে সিস্টেমের নেচারটা বোঝা জরুরি, সিস্টেম করতেছে এটা কি। এই জন্য অরিজিনালটার দিকে তাকাতে হবে, অরিজিনালটা বুঝলে আপনি সিস্টেম যে কি করতেছে এটা বুঝে ফেলবেন। আবার বলি, সিস্টেম কি করতেছে, ওকে যেই জিনিসটা দেওয়া হচ্ছে তাকে স্কোয়ার করে 2 গুণ করে দিচ্ছে, প্লাস
সেইটাকে রেখে 3 গুণ করে দিচ্ছে। সিস্টেমে যা দিচ্ছি তাকে স্কোয়ার করে 2 গুণ করে দিচ্ছে, সেইটাকে রেখে 3 গুণ করে দিচ্ছে। এই হচ্ছে সিস্টেমের কাজ, আর কোনো কাজ নাই। এইবার আমরা দেখি যে এইটা আর এটা কি সেম নাকি আলাদা। এইটাও দেখেন যা কথা, এইটাও তাই কথা। তাহলে আমি বলে দিতে পারি যে এই সিস্টেমটাও একটা কি সিস্টেম, টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটা কি ক্লিয়ার? আরেকটা দেখি। এটা এই টাইপের জিনিসগুলা একটু বেশি বেশি করবেন, তাহলে দেখবেন যে আর কোনো ঝামেলা থাকবে না। এসব জিনিস পরীক্ষায় আসবেই এরকম বলতেছি না আমি, বাট খুবই ছোটখাটো জিনিস, কখন কি দিয়ে দেয় বলা মুশকিল। এজন্য এইগুলা আমাদের একটু জেনে রাখতে হবে। মূল টার্গেট থাকবে অবশ্যই কমিউনিকেশনের যে কনসেপ্ট গুলো আছে সেগুলোর দিকে, বাট এইগুলো আসলে খুব মানে হুটহাট করে দিয়ে দিলেও কিন্তু তখন আসলে যাতে আফসোস করা না লাগে যে ছোটখাটো একটা জিনিস করে আসলেই হয়তো। ওয়াই অফ টি সমান মনে করেন দেওয়া আছে হচ্ছে এ টি এক্স অফ। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমি একটা সিস্টেমে ইনপুট দিব, সিস্টেম আউটপুট কি দেবে, স্বাভাবিক যা আছে তাই আউটপুট দিবে। তারপরে দিলে কি পরিমাণ, টি নট পরিমাণ। আমাকে ধরলাম ওয়াই ওয়ান অফ টি দিচ্ছে, ওয়াই ওয়ান অফ টি সমান কত? এই যে টি নট ডিলে করাচ্ছে মানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি টি মাইনাস টি নট বসাই দেবো। তাহলে এ টি আছে, টি মাইনাস টি নট বসাই দেবো। এক্স অফ টি আছে, টি মাইনাস টি নট বসাই দেবো। সেকেন্ড কেস হচ্ছে প্রথমেই আমি ডিলে করাই নেব, কি পাবো? বারবারই বলতেছি টি এক্স অফ টি মাইনাস টি নট। এরপরে সিস্টেমে ইনপুট দিব, এ আমাকে একটা আউটপুট দিবে, ধরলাম সেটা ওয়াই টু। আবার সেই প্রথমটার ক্ষেত্রে বুঝতে হবে সিস্টেমের নেচার। দেখি তো সিস্টেমের নেচার কি। যা দিচ্ছি তার সাথে এটি গুণ করে দেবে, কাহিনী শেষ। সিস্টেমে যা ইনপুট দেবো তার সাথে এটি গুণ করে দেবে, সিস্টেমে যা ইনপুট দেবো তার সাথে এটি গুণ করে দেবে। তাহলে ইনপুট দিচ্ছি টি মাইনাস টি নট, এর সাথে জাস্ট এটি গুণ করে দেবে। এখন বলেন এইটা আর এটা কি সেম? দেখতেই পাচ্ছি আলাদা। এই যে এটা আর এটা কিন্তু আলাদা, তাহলে বলে দিতে পারি যে অতএব সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্স সিস্টেম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মোটামুটি এই কয়েকটা যদি একটু বুঝে বুঝে করেন তাহলে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট নাকি ভ্যারিয়েন্ট এটা ইজিলি বের করে ফেলতে পারবেন, খুব একটা আসলে ঝামেলার কিছু এখানে নাই। আর একটা ইম্পর্টেন্ট সিস্টেম সম্পর্কে আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম আর নন লিনিয়ার সিস্টেম। এই লিনিয়ার নর্মালি সহজে মনে রাখবেন, আমরা যে সুপার পজিশন করি না ডিসি সার্কিটে, এই কন্ডিশন। যদিও আমরা আসলে অত কন্ডিশন টন্ডিশন চেক করি না, কারণ ডিসি সার্কিটের ক্ষেত্রে নর্মালি সার্কিট গুলা সুপার পজিশন নিয়ে ফলো করে। বাট ওহমস ল, এই সুপার পজিশন, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিনিয়ারিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লিনিয়ারিটি বলতে আসলে নর্মালি আমি যদি একদম খুব শর্টকাটে বলি, ধরেন আমার হাতে একটা সিগন্যাল আছে এক্স ওয়ান অফ টি, এটা আমি একটা সিস্টেমে ইনপুট দিলাম, এ আমাকে আউটপুট দিল ওয়াই ওয়ান অফ টি। আর একটা সিগন্যাল আছে
সেটাকে আমি সিস্টেমে ইনপুট দিলাম। এ আমাকে আউটপুট দিল y2 অফ t। এই দুইটাকে আমি এখন করতেছি যোগ। যোগ করে আমি আউটপুট পাবো কত, y অফ। এটা করলাম যোগ, এটা করলাম যোগ, পাচ্ছি হচ্ছে y অফ। y অফ টি কি জিনিস? অবশ্যই এই দুইজনের যোগফল। আর একটা কেস হচ্ছে, আমি যদি এরকম করতাম x1 অফ টি এবং x2 অফ টি কে আগেই যোগ করে ফেললাম, সিস্টেমে ইনপুট করার আগেই যোগ করে ফেললাম, এবং তারা একটা ধরনের কথার কথা আমাকে আউটপুট দিছে। সেটা হচ্ছে, আচ্ছা ওয়াই টোয়াই না লিখি, যেহেতু যোগফল বুঝতেছি তাহলে আমি লিখলাম x1 অফ টি প্লাস x2 অফ টি, এন্ড এইটাকে আমি একটা সিস্টেমে ইনপুট দিলাম। এ আমাকে আউটপুট দিল হচ্ছে ওয়াই প্রাইম অফ টি। যদি দেখি যে ওয়াই অফ টি ইকুয়াল ওয়াই প্রাইম অফ টি, তাহলে এটাকে আসলে বলা যায় সুপারপজিশন। যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করতেছে, ফলে আমরা সেটাকে বলে দিতে পারি লিনিয়ার। সুপারপজিশনে কিন্তু তাই হয়, দেখেন না যে আমরা নর্মালি কি করি, আলাদা আলাদা সার্কিটকে যোগ করে একটা বানাই এবং বলি যে অরিজিনাল সার্কিট যা বিহেভ করে, যা আউটপুট দেয়, ওই আলাদা আলাদা সার্কিটের যোগফলও কি তাই আউটপুট দেয়। তো মূল সিস্টেম হচ্ছে এটাই, যে আমরা আসলে লিনিয়ারিটি চেক করতে পারি কিভাবে। আমাকে এরকম যদি দিয়ে দেয়, আমি প্রথমত দেখবো যে এরকম আলাদা আলাদা আগে যোগ করব, করে দেখবো কি আসে। আর আরেকটাতে কি করব, আগে যোগ করব, দেন সিস্টেমে দিয়ে দেখবো যে কি আসে। পরে আমি এই ডিসিশনে আসবো যে সেটা আসলে লিনিয়ার নাকি নন লিনিয়ার। যেমন দেখেন, আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাকে ধরেন দিয়ে দিলাম এরকম, ওই যে আগের ওইটা নিয়ে একটু করি। ওয়াই অফ টি দেওয়া আছে কথার কথা 2x অফ টি প্লাস 3। তাহলে এটাকে তো আমার দুইটা বানাতে হবে। ওই যে কি করতে হবে, x1 x2 হিসাব করতে হবে, কারণ এই যে দুইটা সিগন্যাল যোগ করে আমাদের একটা বানাই দেখতে হবে যে কি অবস্থা। তার মানে এক্স অফ টি, এইটাকে যদি আমি একটা সিস্টেমে ইনপুট দেই, এ আমাকে কি আউটপুট দিবে, এইটা আউটপুট দিবে। এক্স ওয়ান লিখে রাখি, ওয়ান লিখে রাখি। x2 অফ টি যদি আমি ইনপুট দেই, এ আমাকে কি আউটপুট দিবে, 2x2 অফ টি প্লাস 3। এন্ড আমরা এখন এইটাকে কি করব, যোগ করে দিব। এটা পেলাম y1 অফ টি জিনিসটা কি হবে, 2x1 অফ টি প্লাস 2x2 অফ টি প্লাস 6। সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেস হচ্ছে x1 অফ টি আর x2 অফ টি, এই দুইটাকে আমরা আগে যোগ করব। কি পাবো, স্বাভাবিক কথা, x1 অফ টি প্লাস x2 অফ টি পাবো।
এবার এটাকে আমরা কি করব, সিস্টেমে ইনপুট দিব। দিলে কি পাবো, আউটপুট পাবো y2। এবার ভালো করে বোঝেন, সিস্টেম কি করতেছে, সিস্টেমে যা দিচ্ছি তার সাথে 2 গুণ হচ্ছে, আর পুরো জিনিসটার সাথে 3 যোগ হচ্ছে। সিস্টেমে যা দিব তার সাথে 2 গুণ হবে, আর পুরো জিনিসটার সাথে 3 যোগ হবে। তাহলে y2 এইটা সমান যা দিচ্ছি তার সাথে 2 গুণ হবে, আর এই জিনিসটার সাথে 3 যোগ হবে। তাহলে দেখেন কি দাঁড়ালো, 2x1। তাহলে দেখাই যাচ্ছে যে এই y1 আর y2 সমান না। যেহেতু সমান না, তাহলে আমরা বলে দিতে পারি এই সিস্টেমটা কি সিস্টেম, এটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। এটা কি বুঝতে পারছেন? এটা লিনিয়ার সিস্টেম কেমন হতে পারে একটু দেখি। আগের এক্সাম্পল নিয়ে কাজ করি আমরা। y সমান a কি x। তাহলে x1 এইটা যদি আমরা সিস্টেমে দেই, আউটপুট কি দিবে, আউটপুটে যে যা দিব তার সাথে এটি গুণ হবে। যা দিব তার সাথে এটি গুণ হবে। সরি, এটা তো আউটপুট পেয়ে যাবে একবারে। কি পাবো, এইটার এটা যোগফল, মানে এটি। আমরা একবারে করে দিই, এটি এটি যেহেতু কমন যাচ্ছে আমরা এটি কমনই নিয়ে নিই। কত থাকে, x1 প্লাস x2। সেকেন্ড কেসে কি করব, সেকেন্ড কেসে হচ্ছে x1 আর x2 আগে যোগ করবো। এটা আমি একটু সংক্ষেপে লিখে দিলাম যেহেতু বোঝাই যাচ্ছে। তাহলে x1 প্লাস x2 যোগ করব, এইটাকে হচ্ছে আমরা সিস্টেমে ইনপুট দেব, আর পাবো হচ্ছে y2। সিস্টেমের নেচার বুঝতে হবে, সিস্টেম কি করতেছে, যা দিচ্ছি এর সাথে এটি গুণ করে দিচ্ছে, যা দিচ্ছি এর সাথে এটি গুণ করে দিচ্ছে। তাহলে এটি কি দিচ্ছি, এই যে এই জিনিসটা দিচ্ছি, তো এটা আমরা কপি করেই বসাই দিই। যা দিচ্ছি এর সাথে এটি গুণ করে দিই, দেখেন তো, এটাও যা এটাও তাই। তার মানে এখানে দেখতে পাচ্ছি y1 ইকুয়াল y2। তাহলে অতএব সিস্টেমটাকে আমরা বলতে পারি লিনিয়ার সিস্টেম। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক সিস্টেম গুলার আসলে ডেফিনেশন। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, কারণ এগুলো আসলে খুবই কমন টাইপের জিনিস, সিগন্যালের বা সিগন্যাল সিস্টেমের আসলে বেসিক জিনিস। ওকে, আর আপনাদের কাজ থাকবে হচ্ছে, আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে মূলত কমিউনিকেশনের ইয়ের দিকে ধরবো, অর্থাৎ প্রথমে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এরপরে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে যাব। ফুরিয়ারে হয়তো 2টা ক্লাস লাগতে পারে, কারণ কয়েকটা জিনিস আসলে দেখাবো। আপনাদের কাজ থাকবে হচ্ছে সলিমান বইয়ের সেকেন্ড এডিশন প্রবলেম
এটা হচ্ছে টাইটেল 2.9 প্রবলেম। এইটার ম্যাথ হচ্ছে 2.1। এইটার ভিতরে আমি একটু বলি কোন কোনগুলা করবেন। এ করবেন, বি করবেন, সি করবেন, ডি করবেন, এইচ করবেন, আই করবেন, জে করবেন। ওকে, এইগুলাই করবেন, এগুলাই হচ্ছে বাড়ির কাজ থাকবে। আমি এই উইকে একটু ব্যস্ত থাকতেছি। নেক্সট উইক থেকে আমি ট্রাই করব যে এই জিনিসগুলা আমি আলাদা অলরেডি খাতা বানাইছি, এইগুলা প্লাস ফিউচারে আমি যেসব ম্যাথ গুলা করাবো বা সাজেশন দিব সেগুলো হচ্ছে ম্যাথ করে ওই খাতা আসলে নোট করার ট্রাই করতেছি। এবং এটা আমি পিডিএফ মানে আস্তে আস্তে আপডেট করে দিব আপনাদের। দেখে আর কয়েকটা পেজ হোক, হইলে পিডিএফ দিয়ে দিব, মানে লিংক দিয়ে দেবো আর কি। ডাউনলোড করার দরকার নাই, লিঙ্কটা সেভ রাখবেন, অটো আপডেট হইতে থাকবে। আর মোটামুটি ঈদের পর থেকে হয়তো ফ্রি থাকবো ইনশাল্লাহ। আমি ওই খাতার দিকে আসলে একটু জোর দিব, কারণ আমার কাছে এখন পর্যন্ত কোনো ম্যাথের আসলে ওইরকম শিট বানানো নাই। তো আমি ট্রাই করতেছি এখন যাতে ওই জিনিসটা আসলে একটু ভালোভাবে থাকে, যাতে বেসিকের সাথে সাথে ম্যাথটাও আপনাদের সাথে একটু গোছানো থাকে। তবে আপনারা অবশ্যই বই এবং বিশেষ করে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে এগুলো আসলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। নেক্সট দিন তাহলে আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু করবো।